বছরে প্রায় ৮০ লাখ টাকা দেয় সিটি টোল, তবুও সেবা থেকে বঞ্চিত মালিক সমিতি ও সাধারণ যাত্রীরা। বলছি বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের কথা। ক্ষমতার পালাবদলে বদলেছে মেয়র ও একাধিক প্রশাসক, তবুও প্রায় ১০০ বছরের পুরানো ভবন আর ভাঙাচোরা বাস স্ট্যান্ডে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। যাত্রী দুর্ভোগ আর টার্মিনালের চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল। দক্ষিণের জনপদের ২১ জেলা আর সড়ক পথে সমগ্র বাংলাদেশে যাওয়ার একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ। ১০০ বছরের পুরনো এই টার্মিনাল থেকে প্রতি বছর প্রায় ৮০ লাখ টাকা সিটি টোল আদায় করে বরিশাল সিটি কর্পোরেশন। তবুও তেমন কোনো সুবিধা পায় না বাস মালিক, শ্রমিক বা সাধারণ যাত্রীরা। টার্মিনাল আমরা ঢুকতে পারি না, আমরাও রাখতে চাই না, ইচ্ছে করে রাখতে পারি। কারণ টার্মিনাল আমরা ঢুকতে পারি না, বড় বড় গাছ আছে। অনেক সময় রাস্তার উপর গাড়ি রাখার কারণে আমাদেরকে ট্রাফিক মামলা দেয়। আমরা কেন সেটা হ্যাসেল হব? আমরা তো এখানে সিটি কর্পোরেশনে ট্যাক্স দিচ্ছি। এইটার অংশ হিসেবে সিটি কর্পোরেশন বা অন্যান্য অথরিটি যেন আমাদের গাড়িগুলোকে স্ট্যান্ডে যথাযথভাবে রাখার ব্যবস্থা করে। এবছরও আপনার প্রায় ৮০ লক্ষ টাকার উপরে সিটি টোল নির্ধারিত করা হয়েছে সরকারিভাবে, কিন্তু আমরা সেরকমের সিটি টোলের কোনো আমরা সুযোগ সুবিধা পাই না। ঝুঁকিপূর্ণ ভবন ধসে পড়ে প্রতিনিয়ত, নেই নিরাপদ যাত্রী ছাউনি। অন্যদিকে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ফলে তীব্র যানজটে নাকাল নগরবাসী। ভবনটা এখন ভাঙিয়ে পড়তেছে। বিভিন্ন সময় এই শ্রমিক ও মালিকরা রওনা দিলে তাদের অনেকের গায়ে পড়িয়া অনেকে কম বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে। এগুলো যদি এই সংস্কার না করা হয় তাহলে মনে হয় সিটি টোল এ জায়গায় আর হয়তোবা এ ধরনের একটা সিদ্ধান্ত আসবে। এবার উন্নয়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বাস মালিক সমিতির। ৫০ টাকা হিজড়া দিচ্ছি, প্রতিটা গাড়ি প্লাই করলে ৫০ টাকা, কোনো সেবা পাচ্ছি না। কিন্তু সেবা না পাওয়ার কারণে আমরা সিদ্ধান্ত নিচ্ছি মোটামুটি যে আমরা আর ওই ইজারার ৫০ টাকা দিব না। পরবর্তীতেও যদি কোনো বিষয় উন্নতি না হয় তাহলে আমরা অচিরেই ধর্মঘট ডাকব। দূরপাল্লা এবং অভ্যন্তরীণ বাস দুই স্থানে সরানো হলে এই দুর্ভোগ থাকবে না বলে জানিয়েছেন সিটি কর্পোরেশন। এখান থেকে আমাদের টার্গেট ছিল যে ঢাকার বাস যতগুলো আছে, ঢাকা থেকে বিভিন্ন জেলায় যে যায়, এই আমাদের বরিশাল হয়ে যে যায়, বরিশাল হয়ে যায়, এই বাসের কাউন্টার ওখানে থাকবে। আপাতত লোকাল বাসগুলো এখানে থাকবে। তাহলে দুইটা যদি ভাগ হয়ে যায় তাহলে ধরেন এই শহরের চাপ, অর্থাৎ দুই জায়গায় যে বাসের চাপ, রাস্তার উপরে বাস দাঁড়িয়ে থাকা, যাত্রী তোলা, এই যে অবস্থায় যানজটের তীব্র একটা যানজট সৃষ্টি হয়, এই কাজটা অন্তত হবে না। আবার কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এটি। ক্ষমতার পালাবদলে এসেছে অনেক মেয়র, অনেক প্রশাসক, তবুও পরিবর্তন বা উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি এই টার্মিনালটিতে। তাই এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবে দ্রুত পদক্ষেপ আর নিশ্চিত করবে যাত্রী সেবা, এ প্রত্যাশাই আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা কয়েক বছর আগে প্রথম শ্রেণীর মর্যাদা পেয়েছে। নাগরিক সুবিধা বাড়ার প্রত্যাশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। সামান্য বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় চরম দুর্ভোগে পৌরবাসী। প্রতিনিধি মশিউর রহমান বাবুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া মহল্লা, বিশেষ করে ঠাকুরবাড়ি কলেজ রোড, মহিমাগঞ্জ রোড, দুর্গাপুর রথবাড়ির পুকুর পাড় সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় জমে থাকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। পানিতে ডুবে থাকা গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন। পানি নিষ্কাশন হয় না, কিছু হয় না। এখানে দীর্ঘদিন ধরে পানি আটকে আছে। আমরা স্কুলে যেতে সমস্যা হয়। এখানে ময়লা পানি, পা চুলকায়। এখানে কাজ করবো ঠিকভাবে হয়নি, নিচু জায়গা থেকে পানি পেয়েছে। ড্রেন ঠিক নাই, রাস্তা ঠিক থাকে লাভ কি? রাস্তার ড্রেনের পানি রাস্তা তোলে। এদিকে স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার না করায় প্লাস্টিক, পলিথিন ও আবর্জনায় ভরাট হয়ে গেছে অনেক ড্রেন। কোথাও কোথাও ড্রেনের ওপর স্থাপনা নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। দীর্ঘ সময় পানি জমে থাকায় বাড়ছে মশার উপদ্রব, রয়েছে পানিবাহিত রোগের আশঙ্কাও। হোটেলে আসলে এই দুর্ভোগ এলাকাগুলোতে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হয়, কিন্তু আসলে এই দুর্ভোগগুলো কিন্তু লাঘব হয় না। আমাদের ড্রেনেজ ব্যবস্থা একেবারে নাই বললেই চলে। আসলে পানি নামার জায়গা যদি না থাকে তা পানিটা যাবে কই?
যার ফলে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট কোনো জবাব না দিয়ে ব্যস্ততার অজুহাতে ফোন সংযোগ কেটে দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। এই সপ্তাহে আসতে পারে অর্ডার, অথবা আগামী ফাইনাল প্রসেসে আছে, এই সপ্তাহে আগামী সপ্তাহে তারপর সপ্তাহে অর্ডার চলে আসবে। পৌরবাসীর দাবি, কাগজে কলমে প্রথম শ্রেণীর মর্যাদা নয়, নাগরিক সেবাতেও এর প্রতিফলন চান তারা। দ্রুত ড্রেন সংস্কার ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত না হলে আগামী বর্ষায় ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন সচেতন মহল। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় পান চাষের বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা। উপজেলা কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পান চাষকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, আধুনিক চাষাবাদ প্রযুক্তি, রোগবালাই প্রতিরোধ ব্যবস্থাপনা, বিদেশে রপ্তানি বৃদ্ধি এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা গেলে ফিরতে পারে পান চাষিদের মুখের হাসি। প্রতিনিধি হাসান এলাহির তথ্যচিত্রে শবনম অমনির ডেস্ক রিপোর্ট। পান চাষে বিখ্যাত পটুয়াখালীর গলাচিপা উপজেলা। তবে বর্ষা মৌসুমে পান চাষে যেন ভোগান্তির শেষ নেই। অতিবৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে এলাকার পানের বরজগুলোর ভেতরে সৃষ্টি হয় জলাবদ্ধতার কারণে পানের লতা পচন ধরা থেকে রক্ষার জন্য পানি সেচের ব্যবস্থা করতে হয়। এতে খরচ যেমন বাড়ে, কমে যায় মাটির উর্বরতাও। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। বৃষ্টির কারণে বরপাতার ব্যাপক ক্ষতি হয়েছে। খাইয়া না খাইয়া করা লাগে, যে টাকা ব্যাংকে গুনে আনছি হে লোন দিয়ে আমরা খুলাইতে পারি না এই পান দিয়ে। উপজেলার স্থানীয় বাজারগুলোতে খুচরা ও পাইকারি দরে পান বিক্রি করেন এখানকার চাষিরা। তবে ন্যায্য মূল্য না পাওয়ায় চাষের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ, কীটনাশকের দাম ও শ্রমিকদের মজুরি দিয়ে লাভবান হতে পারছে না চাষিরা। বাজারে আমদানি বেশি কিন্তু রপ্তানি কম, এজন্য আমরা খুব লসে আছি আর কি পান দিয়ে। সংস্থার মাধ্যমে টাকা না লোন করিয়া মানে বর করছি, বর করার পর এখন দিয়ে যায় কিস্তি ঠিক মতন দিতে পারতেছি না। বিগত বছরে দেশের দক্ষিণাঞ্চলের পান বিদেশেও রপ্তানি হয়েছে। বর্তমানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে উন্নত মানের পান চাষ হলেও বাজারে তেমন দাম না পাওয়ায় হতাশায় দিন কাটছে চাষিদের। চাষি যারা করে তারা এখন অনেক অসহায়, যে অসহায় মানে বইলে কান্দে উকুল বইতেছে না তারা। উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার বলেন, এবছর গলাচিপা উপজেলায় প্রায় ৩৫০ হেক্টর জমিতে পানের বরজ রয়েছে। সরকারের পক্ষ থেকে পান চাষের জন্য কোনো ধরনের সহযোগিতা দেয়া হয় না। সহযোগিতা এলে তা চাষিদের মধ্যে বিতরণ করা হবে। পান চাষের করতে তাদের যে পরিমাণে হচ্ছে তাদের খরচ হয়, অনেক সময় তাদের সেই খরচটাও তারা উঠাতে পারে না। এর জন্য সরকারের তরফ থেকে আমাদের যদি কোনো সহায়তা আসে আমি তাদেরকে সেটা দেব। চাষিদের প্রত্যাশা রপ্তানির সুযোগ বৃদ্ধি সহ পানের ন্যায্য মূল্য প্রাপ্তি ও পান চাষের সহযোগিতায় কার্যকর পদক্ষেপ নেবে সরকার। শবনম অবনী, মাইটিভি। ফরিদপুরের ভাঙ্গায় বর্ষা এলেই ব্যাপকভাবে বৃদ্ধি পায় নৌকার চাহিদা। বর্ষায় এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও চলাফেরায় অন্যতম প্রধান মাধ্যম নৌকা। নদ নদী বেষ্টিত এলাকায় চাহিদাকে মাথায় রেখে এলাকার নৌকা তৈরি কারিগররা ব্যস্ত হয়ে ওঠেন নৌকা তৈরিতে। চাহিদা মেটাতে উপজেলার শতবর্ষী ভাঙ্গার হাটে জমে উঠেছে জমজমাট নৌকার হাট। ভাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ সারার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ভাঙ্গায় বর্ষার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেড়ে যায় ডিঙ্গি নৌকার ব্যাপক চাহিদা। কুমারনদ সংলগ্ন ফরিদপুর জেলার অন্যতম ভাঙ্গার হাটে বসেছে বাহারি ধরনের নৌকার সমাগম। সপ্তাহে 2 দিন বসে এই হাট। প্রতি বছর আড়িয়ালখা, কুমারনদ সহ বিভিন্ন নদ নদীর পানিতে এলাকার বেশিরভাগ অঞ্চল প্লাবিত হওয়ায় নৌকার চাহিদাও বেড়ে যায় কয়েক গুণ। অনেক দূর দূরান্ত থেকে বেচা কেনা হয়। একটা নৌকা মনে করি 7 থেকে 8,000 বেচা কেনা, কিছু ছোট আছে 5 থেকে 5,500 এরকম বেচা কেনা হয়। আগে তো অনেক জয়নুগিরা বিষয়গুলা ওইগুলো তো, কিন্তু এখন আর সেগুলো ওঠে না, এখন ওই ডুঙ্গাই বেশি। তাই তো এখন ব্যস্ত নৌকা তৈরির কারিগররা। এবার একটু পানির বন্যা আসছিল, বাট এখন সে মোতাবেক পানি নাই, যার কারণে নৌকা তেমন চলতেছে না। কোনো হাটে 20টাও যায়, 25টাও যায়, আবার কোনো হাটে আপনার 2টাও 3টাও যায় না। 7,000 টাকা যেটা বেচতাম এখন 4,000 টাকা সেটা বেচতাই না। এখন আমাদের হইলে চালানের থেকে মানে ঘাটতি হয়ে যেতেছে। গৃহস্থালী মাছ ধরা ও যাতায়াতের জন্য ছোট ও ডিঙ্গি নৌকার চাহিদাই বেশি, জানালেন কারিগর এবং ক্রেতারা। পাটপোষটা নেওয়ার জন্য, প্লাস কেউ মাছ মারে, কেউ শখে ঘোরার জন্য কেনে,
কেউ গরুর ঘাস কাটার জন্য কেনে। আমি সামনের দিনগুলো আশা করি যদি পানিটা একটু বৃদ্ধি পায় তাহলে আমি আশা করি যে আমি লাভবান হব। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে নৌকা তৈরির খরচ পুষিয়ে তাই এখন লাভের আশা বিক্রেতাদের। হাফিজা খানম জুথি, মাই টিভি। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে জনজীবন ও শিল্প কারখানায় নেমে এসেছে দুর্ভোগ। গ্যাসের চাপ কমে যাওয়ায় বাসাবাড়িতে রান্না ব্যাহত হচ্ছে, পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ অপেক্ষায় পড়ছেন চালকরা। গত কয়েকদিনের সংকট আরও বেড়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ার প্রভাবে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে এলএনজি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে সংকট কমতে পারে। তবে আপাতত গ্যাস ও বিদ্যুৎ উভয় সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। দর্শক, গ্যাস সংকটের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। আপনি তো বাড্ডাতে আছেন, ওখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। শারমিন, যেমনটি বলছিলেন, আমি বর্তমানে বাড্ডা লিংক রোডের একটি ফিলিং স্টেশনে আছি, সিএনজি ফিলিং স্টেশনে আছি, এবং এখানে আপনি যে অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন আমি বলবো এখানে সিএনজি চালিত যে যানবাহনগুলো রয়েছে তারা চরম দুর্ভোগে রয়েছে। এবং আমি যদি আপনার মাধ্যমে একটু ক্যামেরার মাধ্যমে দেখাই, এখানে কিন্তু বাড্ডা লিংক রোড থেকে শুরু করে প্রায় যমুনা ফিউচার রোড পর্যন্ত কিন্তু দীর্ঘ লম্বা লাইন চলে গেছে। এবং এখানে যারা বলছেন ভোর 3টা থেকে তারা অপেক্ষা করছেন, এবং এখানে গ্যাস চালিত যে প্রাইভেট কার রয়েছে তার থেকে বেশি দুর্ভোগে কিন্তু রয়েছে সিএনজি চালিত যেই চালকরা রয়েছেন, কারণ তাদের কিন্তু প্রতিদিন জমা থাকে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত থাকে। কিন্তু সেখানে 5 ঘন্টা ধরে তারা যে এই লাইনটি থাকে, 5 ঘন্টা ভরে তারা 70 টাকার গ্যাসও পান না। সেক্ষেত্রে এর পরবর্তীতে কিন্তু তারা চালাতেই পারেন না। তো সেক্ষেত্রে এখানে যে সিএনজি চালকরা রয়েছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানতে চাবো যে কতক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন এবং এখানে দুর্ভোগটা কি হচ্ছে। আমি সকাল 8টার সময় সিরিয়াল লাগাইছি, এই যে এখন গ্যাস পাইলাম, এখন বাজে 10টা, পাইলাম 115 টাকার গ্যাস। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সিরিয়াল লাগাইয়ে 115 টাকার গ্যাস পাইলাম। তো এই যে নাকি সরকারের অবদান, এই যে আমরা যে অবদান সরকারের যে আমাকে যে অবদানটা দিতেছে, বাস্তবতা কি অবদান দিল? সরকার বলছে যে আমাকে গরিব লোকরে বাঁচাইবো, কিন্তু সরকার যেটা বলছে সেটা না। আমরা যা মনে করি কি যে আল্লাহ আমার আজকে যদি তুমি 1000 টাকা বেতন দাও তাহলে আমি মসজিদে 10টা টাকা 20টা টাকা দিব। যখন আমার 1000 টাকা আল্লাহ তাআলা দেয় তখন আর আমি মসজিদে 10 টাকা দিই না। তো এই সরকার ওই আল্লাহরা ডাকছে যে আল্লাহ আমার ক্ষমতাটা দাও যেন আমি গরিব লোকরে শেষ করে লাইতে পারি, যেন গরিব লোকরে শেষ করে। এবার আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। সব বিআইপি প্রাইভেট সব বিআইপি হচ্ছে, এগুলো বিআইপি গাড়িগুলি। হ্যাঁ, এরা মানুষ, সরকারও বুঝে না, পুলিশও বুঝে না। রাষ্ট্রপতি নাকি সার্জেন্ট এসে মামলা করে আমাদেরকে। তারা মামলা করার সময় কি সার্জেন্ট মামলা করে, আমরা তখন সার্জেন্টটা কি বলে? প্রাইভেট রাখে, প্রাইভেটের উপরে কোনো মামলা নাই, প্রাইভেটের মামলা নাই, কিন্তু আমরা সিএনজির উপরে হামলা। সব সিএনজি সরাই দাও, সরাও, প্রাইভেট সরাবে না। আপনারা তো গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো থাকেন, ট্রাফিক পুলিশ গ্যাস করতে নিব, আমরা কিভাবে নিব? আমাদের যদি সরাই দিলে আমরা মামলার ভয়তে আমরা কি করবো? গাড়ি রাখবো, আমরা যাই আরেক জায়গায় যাই। এক জায়গায় সরে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগে গ্যাস নিতে। গ্যাস 300 টাকার গ্যাস ঢুকে, ওখানে ঢুকে 70 টাকা 80 টাকা 100 টাকা 120 টাকা। হ্যাঁ, এর বেশি গ্যাস ঢুকে না, গ্যাস যায় কই? হ্যাঁ, 2 ঘন্টা 3 ঘন্টা 2000 টাকা। জি শারমিন, আপনি শুনতে পাচ্ছেন তারা কিন্তু অভিযোগ করছে যে এখানে তারা যে লাইনে দাঁড়ায় তখন ট্রাফিক পুলিশ এসে তাদের কাছে মামলা দেয়। হ্যাঁ, সার্জেন্টটা মামলা দেয়, বর্তমানে মনে করেন 3000 2000 টাকা মামলা দেয়। আর যদি আমরা না সরি তাহলে মামলা দিয়ে দেয়, আর নাহলে করে রাস্তা থেকে সরো। তো আমরা রাস্তাতে চলে আমরা গ্যাস নিতে চাইলে আমরা কোথায় গ্যাস পাবো? এই সব জায়গায় এরকম করে সার্জেন্টরা, তারা দেয়, আর নাহলে 5000 টাকার মামলা দেয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি দীর্ঘ অনেক ঘন্টা ধরে অপেক্ষা করেন 70 টাকা গ্যাস নেওয়ার জন্য, কিন্তু ট্রাফিক পুলিশ যারা আছেন তারা একটা মামলা দিয়ে দেয়, সেখানে 5000 টাকার মামলা দিয়ে দেয়। 5000 টাকার মামলা দিয়ে দেয়, কারণ আগে তো মামলা ছিল কম, 200-300 টাকার মামলা ছিল, সইতে পারতাম। কিন্তু 5000 টাকা, 1 মাসে গাড়ি চালায় আমরা ইনকাম করতে পারি না, 5000 টাকা জমাইতে পারি না। এই অবস্থায় যে গ্যাসের ক্রাইসিসে, বুঝছেন, আমরা খুব বিপদে আছি, আমরা খুব সংকটে আছি। আমাদের দিকে যেন সরকার টাকায়। আচ্ছা, সেক্ষেত্রে যদি বলি আপনার জমা কত? আপনি 70 টাকার গ্যাস নিচ্ছেন, 1270 টাকা জমা, 1270 টাকা জমা, 1 টাকাও মহাজনরা কম লয় না।
এক টাকাও মহাজনরা কমলো না। মহাজনরা করে রাস্তায় যে তোমরা কি করবা না করবা এটা হলো তোমাকে ব্যাপার, আমাকে ব্যাপার না। আমরা সরকারের টাকাতে গাড়ি কিনি নাই, আমরাও ব্যাংকের থেকে লোন মন লয়ে আমরা গাড়ি কিনছি। প্রতিদিন আপনার ইনকাম কত হচ্ছে? 1200 টাকা জমা দেওয়ার পরে কয় টাকা? 70 টাকা জমা, গাড়িতে খরচ আছে 1900 টাকা, যেহেতু গ্যাস আছে আছে, রাস্তায় পুলিশ প্রশাসনের এখানে একটা খ্যাপ লইলে বাস স্ট্যান্ডে টাকা দিতে হয়, মহাখালী গাবতলি এখানে টাকা দিতে হয়, কথা বুঝছেন? সে পরিবার নিয়ে বাজার করতে বা কি সেই টাকা দিন ক্ষেত্রে বাজার করতে আমার 300-400 টাকা কি বাজার হইব? 500-600 টাকা কাঁচামরিচের কেজি, ভারতের 36 টাকা কেজি কাঁচামরিচ চাই না, এই দেশে 400 টাকা কেজি ব্যস্ত আছে। এই হলো মানবতা, এই হলো সরকারের মানবতা। সরকার কইছে 4 বছরে ফ্যামিলি কার্ড দিব 4 কোটি লোকরে, সে 3 মাসের মাথায় 18 কোটি মানুষের ফ্যামিলি কার্ড দিয়ে দিছে। বাবা তোরা লয়ে খা। হ্যাঁ, আগে আমরা যখন দেখছি তারের খাম্বা রাস্তাঘাটে পড়ে রয়েছে, আর এখন দেখি তখন তারের খাম্বা রাস্তায় পড়ে রয়েছে, বিদ্যুৎ ছিল না। আর এখন পাম্প তাই পড়ে রয়েছে, কারেন্ট গ্যাস নাই। এই হলো সরকার। এই দেশে 17 বছর যে বিদেশ থেকে এলো তার কলম একটা থাকার দরকার ছিল। আচ্ছা শারমিন, আপনি ঠিক শুনতে পাচ্ছিলেন অভিযোগের সুর কিন্তু এখানে সিএনজি চালকরা যারা রয়েছেন, এবং আরেকজন সিএনজি চালকের সাথে আমরা যদি কথা বলে জানতে চাই, আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করে কয় টাকা? আমি তো মাউতুল থেকে সোনিয়াকড়া মাউতুল থেকে আইছি এই জায়গায়। মাউতুল মানে কি হাজার গাড়ি দাঁড়ায় রয়েছে সিরিয়ালের জন্য। আমি ওই জায়গার থেকে ফেরত এই জায়গায় আইছি, মানে ওই জায়গায় কোনো চান্সই নাই গ্যাস লওয়ার। মানে এত পরিমাণ যে গাড়ি দাঁড়ায় রয়েছে, রাস্তা পুরো ব্লক হয়ে গেছে, গাড়ি হাঁটার মতো কোনো এরকম স্পকই নেই আর কি। আর শারমিন, আপনি যেমন জানতে চাচ্ছিলেন, আপনি শুনছিলেন যে সিএনজি চালক যারা রয়েছে তাদের দুর্ভোগের কথা। এবার যদি আমি একটু পাম্পের ভিতরে যেতে চাই, এখানে পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছে জাতীয় গ্রিড থেকে এখানে কিন্তু গ্যাসের চাপ 40 মিনিট পর পর আসছে। অর্থাৎ এখানে যদি সিএনজি 3টি সিএনজিতে তারা হচ্ছে 70 টাকার করে গ্যাস দেন, কিংবা প্রাইভেট কার 2টি করে দেন, সেখানে 300 টাকার করে যদি গ্যাস দেওয়া হয়, তারপরেই কিন্তু আসলে চাপটা কমে যায়। এবং এটা নিয়ে কিন্তু আসলে খুব বিড়ম্বনা এখানে সৃষ্টি হয়েছে। আমরা এখানে সকালবেলা 2টি পেট্রোল পাম্প সিএনজি পাম্প থেকে ঘুরে এসে দেখেছি যে সেখানে সাইনবোর্ড লেখা ছিল যে লাইনে গ্যাস নেই। তো আমরা এখন যেই পাম্পে আছি এখানে কিন্তু দেখতে পাচ্ছি গ্যাস আছে, কিন্তু এখানে যে আপনি লাইনটা শারমিন আপনি দেখতে পাচ্ছেন যে এই লাইনটা আছে, তো এখানে কিন্তু যেই লাইনের যে সবে অপেক্ষমান রয়েছে তারা কিন্তু আসলে এই যে ডিসপ্লেতে দেখাতে পাচ্ছি, তো এই ডিসপ্লেতে কিন্তু মাত্র গ্যাসের চাপ বর্তমানে মাত্র 43 রয়েছে, যেটা যদি 40 মিনিট এই গ্যাস উত্তোলনটা বন্ধ রাখা হয়, 40 মিনিট পর সেই গ্যাসের লাইন চাপটা উঠে 50-এর উপরে উঠে। এবং 50-এর উপরে যখন চাপটা থাকে তখন কিন্তু 3টি সিএনজি এবং 1টি প্রাইভেট কারে দেওয়া সম্ভব হয় গ্যাস, তাও আবার সম্পূর্ণ না। সেখানে সিএনজিতে 70 টাকার উপরে তারা দিতে পারছে না, এবং প্রাইভেট কারে তারা দিতে পারছে না 200-300 টাকা। ঠিক এমনটি বলছেন আমাদের যে সিএনজি গ্যাস কর্তৃপক্ষ যারা রয়েছে তারাই বলছেন। এবং কিছু পর এখানে 40 মিনিট পর তারা কিন্তু বলছে যে গ্যাস থাকবে না। কিছুক্ষণ পরে তারা কিন্তু অলরেডি আমরা দেখলাম যে নোটিশ তারা দিয়ে দিচ্ছে। তো শারমিন, এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে সিএনজি চালক বা গ্যাস চালিত যেই যানবাহনগুলো রয়েছে তা নিয়ে চরম দুর্ভোগ নিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। মো, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাড্ডা থেকে গ্যাস সংকটের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে এখনও স্বস্তি ফেরেনি। সাম্প্রতিক বাজার প্রতিবেদনে দেখা গেছে ডিমের ডজন 180 টাকা পর্যন্ত উঠেছে। সবজির দাম কিছুটা কমলেও অনেক পণ্য এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। চাল, মাছ, মুরগি ও বিভিন্ন সবজির দামে বাজার ভেদে পার্থক্য রয়েছে। এর আগে বৃষ্টির কারণে সবজি সরবরাহে প্রভাব পড়ায় কয়েকটি পণ্যের দাম বাড়ার খবরও পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে দাম কিছুটা কমতে পারে, তবে ক্রেতাদের অভিযোগ আয় অনুযায়ী নিত্যপণ্যের বর্তমান দাম সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। দর্শক, 3 দিনের বাজার পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন।
ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর রামপুরা কাঁচা বাজারে। এখানে আপনাকে যেটা আমি জানাতে পারি যে গত 2 সপ্তাহে বৃষ্টির কারণে সরবরাহ সংকট থাকায় সবজির দাম যেই পরিমাণে বেড়েছিল তার তুলনায় কম হলেও সবজির দাম এখন সাধারণের নাগালের বাইরে। আপনাকে বলে রাখি, একমাত্র পেঁপে ছাড়া অন্যান্য যে সবজিগুলো আছে সব সবজি আপনার হচ্ছে সাধারণ যে ক্রেতারা আছে তাদের নাগালের বাইরে। সবজি কিনতে গিয়ে একরকম ক্রেতাদের অবস্থা যে কবজি কাঁপাকাঁপি অবস্থা, কারণ 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে আপনার পটল, তারপরে হচ্ছে আপনার চিচিঙ্গা ঝিঙ্গা এগুলো বিক্রি হচ্ছে 70-80 টাকা কেজিতে, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, আপনার বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা পর্যন্ত কেজিতে। আর অন্যান্য যে সবজি রয়েছে যেমন লাউ, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি, 80 টাকা কেজিতে। আর আপনাকে মাছের দামের কথা যদি জানাই তাহলে সেক্ষেত্রে মাছের সরবরাহ ইদানিং জ্বালানি সংকটের কারণে, যেটা আমাদের বিক্রেতারা জানালেন যে জ্বালানি সংকটের কারণে মাছের সরবরাহ কিছুটা কম। সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 260 টাকা কেজিতে, যেটা একদম নিম্ন আয়ের যে মানুষ তারা যেটা কেনেন সেই মাছটাও আপনার হচ্ছে 260 টাকা কেজিতে কিনতে হচ্ছে। আর অপরদিকে আপনাকে যদি মুরগির দামের কথা জানাই, সেখানে ব্রয়লার মুরগি গত সপ্তাহে 180 টাকা থাকলেও এই সপ্তাহে 10 টাকা বেড়ে হয়েছে 190 টাকা কেজি। আপনার সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকা কেজি। আর যদি দেশি মুরগি এর স্বাদ নিতে হয় তাহলে কেজিতে গুনতে হবে 750 টাকা কেজি টাকা। আর অন্যদিকে আপনাকে পেঁয়াজ রসুনের কথা যদি জানাই, সেক্ষেত্রে পেঁয়াজের দাম গত সপ্তাহ বা তার আগে কম থাকলেও এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা করে। আর দেশি রসুন বিক্রি হচ্ছে 100 টাকা করে। আপনার ইন্ডিয়ান রসুন সেটা বিক্রি হচ্ছে 160 টাকা করে। আদা বিক্রি হচ্ছে 160 টাকা করে। রোজার ঈদের পর থেকেই চালের দাম ঊর্ধ্বগতি ছিল, চালের দাম এখন পর্যন্ত ওই অবস্থায় স্থিতিশীল আছে। তবে আপনাকে যদি আর একটু জানাই, সেটা হচ্ছে আপনার পোলাও চাল, যেটা সুগন্ধি চাল বিক্রি হচ্ছে আপনার 210 থেকে 20 টাকা কেজিতে, যেটা হচ্ছে মানে ঊর্ধ্বগতি। আর তেলের দামের ক্ষেত্রে তেল প্রতি কেজি তেল বিক্রি হচ্ছে আপনার 198 টাকা। আর 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে আপনার 975 টাকা। তো এই ছিল আমার কাছে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী স্বপ্ন বাবুনি। কুমিল্লার দাউদকান্দিতে গত 2 দিন ধরে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশের আবাসিক এলাকা ও গ্যাস পাম্পগুলোতে সংকট দেখা দিয়েছে। গ্যাস না থাকায় অনেক পরিবার 2 দিন ধরে স্বাভাবিকভাবে রান্না করতে পারছে না, বাধ্য হয়ে শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছেন তারা। অন্যদিকে গ্যাসের সংকটে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সিএনজি পাম্পে গাড়ি দীর্ঘ সারি তৈরি হয়েছে। অনেক যানবাহন গ্যাস না পেয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছে। এতে বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। তবে ছোট যানবাহনের অনেকে অকটেন ও পেট্রোল ব্যবহার করে চলাচল করছেন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে জনদুর্ভোগ কমবে এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দা ও চালকদের। দিনাজপুরের পার্বত্যপুরের রেল ইঞ্জিনের মালামাল চুরির ঘটনায় 2 ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি। গতকাল রাতে লোকো সেট এলাকার রেল ইঞ্জিন থেকে জানালার কাঁচসহ গুরুত্বপূর্ণ তামার যন্ত্রাংশ খুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের হাতে নাতে আটক করে বাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে 1 বছর 6 মাস করে সাজা দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজু। আশুলিয়ায় একটি প্রতিষ্ঠানে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। এ সময় প্রতিষ্ঠানটিকে অসঙ্গতির দায়ে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় অবস্থিত কারখানাটিতে এই অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহিবুল্লাহ আকন। মৌলভীবাজার জেলার জুড়িতে সিলেট রেঞ্জের ডিআইজি ও জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে জুড়ি থানায় বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার জুড়ি থানার পুলিশের উদ্যোগে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। চেকপোস্ট কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন জুড়ি থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম। জুড়ি থানার ওসি রফিকুল ইসলাম জানান, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে জুড়ি থানা পুলিশের এই ধরনের বিশেষ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মাননীয় ডিআইজি মহোদয়ের নির্দেশনায় মাননীয় ডিআইজি মহোদয় এখানে এই রেঞ্জে আসার পর থেকেই ওনার নির্দেশনায় আমরা প্রতি মাসে একবার মোবাইলাইজেশন ডিল করে থাকি। তারই অংশ হিসেবে আজকে আমরা জুড়ে থানার অফিসার ফোর্স এমনকি আমাদের লাইন থেকে আগত ফোর্সদের সমন্বয়ে আমরা জুড়ে থানায় একটা মোবাইলাইজেশন ডিল। বরগুনার বেতাগীতে সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি 2026 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বুড়া মজুমদার ইউনিয়নের বদনীখালী বাজারে স্থানীয়দের মাঝে প্রায় 2600 গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন। তিনি গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার মাধ্যমে তা বাঁচিয়ে রাখার আহ্বান জানান। আয়োজকদের আশা এই উদ্যোগে বেতাগী আরও সবুজ ও বাসযোগ্য হবে। ফরিদপুরের সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 4 দোকানিকে 90,000 টাকা অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার চর বিষ্ণুপুর ইউনিয়নের সিরামদিয়া হাটে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। গত 2 আগস্ট রাতে ভয়াবহ আগুনে 4টি দোকান পুড়ে প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, কৃষক দল নেতা আলমগীর কবির ও স্পেন প্রবাসী সারোয়ার হোসেনের আর্থিক সহযোগিতায় এই অনুদান দেয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের মাননীয় এমপি মহোদয় আসবেন এলাকায়, ইনশাআল্লাহ তিনি সরজমিনে এখানে পরিদর্শন করবেন এবং তিনিও এখানে আপনাদের পাশে সাহায্য সহযোগিতা করবেন আশা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব, কারণ আমরা শুধু এখানে না, আমরা জানেন আপনারা যে আমাদের পুরো ফরিদপুর জেলায় বড় ভাই এরকম করে থাকে, সাহায্য সহযোগিতা করে থাকে। তার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা আপনাদের সাথে শরীক হওয়ার চেষ্টা করেছি।